শেষ কথা, এ আমাদের রাহুলকে, রাহুলের আব্বাকে, আমাদের আরো যারা আছেন এদের 3 ভাইকে মিথ্যা কেসে জেলে নিয়ে গেছিল তো ভাই, জামিন পেয়েছে। কজন এখন জেলে আছে? আমাদের যারা জেলে আছে বারাইপুর কোর্টে আমরা ট্রাই করছি, যদি বারাইপুর কোর্ট থেকে জামিন না হয় আলিপুর জজ কোর্টে যাব, ট্রাই করব। সেখান থেকে যদি না জামিন হয় আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে জামিনের ব্যবস্থা করব। আশা করছি কলকাতা হাইকোর্টে গেলেও, জেলাতে গেলেই জামিন হয়ে যাবে, তারপরেও বলছি কলকাতা হাইকোর্টে গিয়ে জামিন হয়ে যাবে। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টেও জামিন হয়নি, আমি আমার ভাইয়ের জন্য আইএসএফ এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাব, জামিন করিয়ে মালা পরিয়ে তাকে বাড়িতে পাঠাবো। সাথে সাথে কি করব? সাথে কি করব? ছেড়ে দেবো নাকি? কেসটা চালাবো তো? কেস চলবে। ওরা বলছে না খেলা হবে, আর আমরা বলবো পেনে খেলবো। 5 টাকার পেনের খোঁচা এমন দেবো ঠিক সময় বুঝিয়ে দেব। এমন 5 টাকার পেনের খোঁচা দিয়েছি আমরা, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে তুমি তো নটোরিয়াস ক্রিমিনাল। আমি বলিনি, ওটা 5 টাকার পেনের খোঁচা, এটা মাথায় রাখবেন। AK-47 এর গুলিকেও হার মানিয়ে দেবে, মানিয়ে দিয়েছে বিভিন্ন জায়গাতে। যাক, আমাদের কর্মীকে আমরা জামিন করিয়ে বাড়িতে নিয়ে আসবো মালা পরিয়ে, কোর্টে উকিল লাগাবো, চলবে। মিথ্যা কেস ভাই, এভিডেন্স লাগবে তো, নানি দাদির গল্প নয় তো। এখানে তো পুলিশকে প্রভাবিত করে পারবে না তো কাজটা করে দিতে। তবে সব পুলিশকে আমি দায়ী করছি না, পুলিশের একটা অংশ প্রভাবিত হয়ে যাচ্ছে, শাসকের চাটুকারিতা করছে, একটা হেভি অংশ এখনো নিরপেক্ষতার সাথে কাজ করছে, তাদেরকে স্যালুট জানাই। তাদের হয়েও আমরা কথা বলি, কেন তারা 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করবে। পুলিশের যে শূন্য পদ আছে সেগুলো পূরণ হোক, এই দাবিও করছি। সাথে সাথে তাদের হকের ডিএটাও বুঝিয়ে দেওয়া হোক, এটাও দাবি করছি আজকের এই মঞ্চ থেকে। যেটা বলছিলাম, কোর্টে গেলে এভিডেন্স লাগবে। তো আমার ভাইয়ের নামে মিথ্যা করে কেস দিয়েছো, এভিডেন্স পাবে কোথায়? 2 বছর 4 বছর, খুব বেশি হলে 5 বছরের কেস ডিসমিস হবে। আমি খুব বেশি হলে বলছি 2 বছর 4 বছরের কেস ডিসমিস হয়ে যাবে। তারপরে কি করব? আমার যে ভাইটার নামে মিথ্যা কেস দিয়েছিল সেই ভাইটাকে দিয়ে মানহানি মামলা করব তার বিরুদ্ধে। মানহানি মামলা 2 রকম হয়, একটা সিভিল হয়, একটা ক্রিমিনাল হয়। হয় জেল জরিমানা হতে পারে, নাহলে টাকা পয়সারও হতে পারে। তখন সময় বুঝে আমার লয়ারের সাথে কথা বলে কোন মানহানি মামলাটা করা যায় সেটা করব। প্রস্তুত থাকুক যারা আমার ভাইদের নামে মিথ্যা কেস দিচ্ছে, আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন। তখন কোন দাদা দিদি মানহানি মামলাটাকে আটকাতে পারবে না, কখন কোন দাদা দিদি আপনার পাশে থাকবে না। আজকে কোন দাদা দিদির কথা শুনে আইএসএফ এর কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছেন, সময় আসলে আইএসএফ এর এই কর্মীদের দিয়ে আপনার নামে মানহানি মামলা করাবো এবং পেনের খোঁচাতে এমন জায়গায় পাঠাবো, হয় জেলে রাখবো, না হলে ক্ষতিপূরণ বাবদ টাকার ব্যবস্থা করব। এটাই হচ্ছে আইএসএফ বিকল্প রাজনীতি, এটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর পেনের খোঁচা, মাথায় রাখবেন। ছাড়বো নাকি আমি? এখন দাদা দিদির কথা শুনে খুব কেস দিচ্ছেন, দাও, এটা মনে রাখবেন। যারা মিথ্যা কেস দিচ্ছে আমাদের কর্মীদের নামে, তাদের উদ্দেশ্যে বলছি। অনুব্রত মণ্ডলের নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? আর যারা মিথ্যা কেস দিচ্ছে তাদেরকেও বলছি, অনুব্রত মণ্ডল কে ছিল? তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট। সে অ্যারেস্ট হয়ে যাওয়ার 1 মাস পরও, 1 মাস হয়ে যাওয়ার 1 মাসও তার পরিবারের কারোর সাথে রাজ্য স্তরের কোনো নেতারা যোগাযোগ করেনি। ভাবতে পেরেছেন তো? জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট করার আগে অনেক কিছু বলছিল। কি বলছিল বলুন তো? ওর সুগার আছে, হ্যান আছে, ত্যান আছে, মরে গেলে বুঝে নেবে, হ্যান করবো, ত্যান করবো, অনেক কথা বলেছিল। অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আর কোনো কথা শুনেছেন? এই একটা কথা বলছে, যিনি সুগারের কথা বলেছিলেন এখন কি সুগার ঠিক হয়ে গেছে নাকি? সুগার লেভেল ঠিক হয়ে গেছে? কথা বলছে না কেন? কথা বলা তো দূরের কথা, খোঁজ নিয়ে দেখুন। আগামী 22 তারিখে বিধানসভায় ফ্লাওয়ার শো হবে, পুষ্প প্রদর্শনী, একটা মেলা হয় স্পিকার স্যারের নেতৃত্বে। ওখানে যে ইনভাইটেশন যে কার্ডটা আছে সেখানে দেখুন মিনিস্টার অফ স্টেট যিনি, তার নাম দিয়েছেন। মিনিস্টার অফ ইনচার্জ যিনি আছেন, MIC যিনি হন, সেটা হচ্ছে ওই বন দপ্তরের, ফরেস্ট দপ্তরের ইনচার্জ হচ্ছে আপনার জ্যোতিপ্রিয় বাবু। তার নাম এখন কাটতে শুরু হয়ে গেছে অলরেডি তার নাম এখন অফিসিয়ালি মানে অ্যানাউন্স করেনি যে আর মন্ত্রিত্ব নেই, কথা বলেনি, কিন্তু আস্তে এখন প্রতিমন্ত্রীকে তার জায়গায় বসাচ্ছে। মানে আস্তে আস্তে গাটা শোয়াবে। একবারে যদি নামটা কেটে দেয়, আপনার পাড়ায় যারা বোমাবাজি করে, যারা অনৈতিক কাজ করে, যারা মারধর করে, তারা ভয় পেয়ে যাবে তো। ওই জন্য আস্তে আস্তে সরাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিককে দল থেকে সাইড করে দিচ্ছে। একটা মন্ত্রী দীর্ঘদিনের মমতা ব্যানার্জির সাথে যিনি দল করেছেন, বিভিন্ন খারাপ সময় ভালো সময় মমতা ব্যানার্জির সাথে ছিলেন, তিনি ফেঁসে যাওয়ার ফলে তাকেও দল তার নামটাই বাদ দিয়ে দিচ্ছে। আপনার পাড়ার যে চারানার নেতা মনে করি আমি এদেরকে আমি মনে করি চারানার নেতা। এই জন্য এদের কথা আমি বেশি পাত্তা দিই না, সিরিয়াস বলছি। আমার লড়াইটা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে, অভিষেক ব্যানার্জির সাথেও নয়, এটা মাথায় রাখবেন। আমাদের লড়াই ও মমতা ব্যানার্জির সাথে লড়াই। তো পাড়ার চারানার নেতা দাদা দিদিদের কথা শুনে এখন যারা হই হই করছেন,
যখন ফেঁসে যাবেন আপনাদের দল আপনার পাশে থাকবে তো? দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি মহাশয়, জানেন আপনারা কোথায় যাচ্ছে এখন? এসি জেলে আছে নাকি? হ্যাঁ, এসি জেলে আছে নাকি? এসি জেলে নাই, মাঝে মধ্যে খাট দেয় আবার খাট কেড়ে নাই শুনছি। তো কথা হচ্ছে দলের মহাসচিব তিনি এখন জেলে আছে, তার অ্যারেস্ট হবার কয়েকদিনের মধ্যেই তার দলের নেতারা বলে দিল ও পার্থবাবুর ব্যাপার, পার্থবাবু বুঝে নেবে, দল ওর সাথে নাই। যদি পার্থবাবু দলের মহাসচিব, শৃঙ্খলা কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন, সংসদীয় পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি ছিলেন, এত অনেক আরো বড় বড় পদ ছিল, তিনি ফেসে যাওয়ার পরে তার দল তার পাশে দাঁড়ায়নি। আপনার পাড়ার চারানার নেতার নামে যখন আমরা মানহানি কেস করব, ক্ষতিপূরণের জন্য কি মানহানি কেসের টাকাটা দেওয়ার জন্য কোনো দাদা দিদি থাকবে তো? এরা এত বড় অসভ্য, বিধবা ভাতার টাকা তুলে খায়, এরা বার্ধক্য ভাতার টাকা তুলে খায়, এরা গরিব মানুষের আবাস যোজনা থেকে লুট করেছে, এরা 100 দিনের কাজে থেকে লুট করেছে, এরা বিভিন্ন প্রকল্প থেকে কাটিং করে, এরা আবার নাকি ক্ষতিপূরণের টাকা আবার ওই ভাইটাকে দেবে। তাহলে ক্ষতিটা দিনের শেষে কি হবে? এই বুথের লোকটা যে দাদা দিদির কথা শুনে অন্যায় সংগঠিত করেছে, সে ক্ষতি হবে। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে শেষ করব। বকটুয়ের ঘটনা আমরা সবাই জানি, কি দেখেছিলাম বকটুয়ে? ভাদু শেখ খুন হলো, তারপরে 11 জন খুন হলো, তারপরে পুলিশের হেফাজতে পুলিশ কিছুজনকে অ্যারেস্ট করলো, সিবিআই হেফাজতে আবার একজন মারা গেল। তারা কারা? সব দেখুন ওই চারানা টাইপের নেতা, সব চারানা টাইপের নেতা। যখন বকটুয়ে ঘটনা ঘটার পরে অনুব্রত মণ্ডল কি বলল? টিভি বাস্ট হয়ে মারা গিয়েছে। জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, জিনিসটাকে ধামাচাপা থাকলো না। যখন আমাদের মতো বিরোধীরা চিৎকার চেঁচামেচি করার পরে যখন আমরা সারে জমিনে গিয়ে দেখলাম, আমাদের বিশ্বজিৎদাও গিয়েছিলেন আপনি, আরো আমরা রাজ্য কমিটি গিয়ে দেখলাম ভয়ঙ্কর কাণ্ড, তখন আর চাপা দিতে পারলো না, তখন জিনিসটা প্রকাশ করলো। তারপরে পরই মুখ্যমন্ত্রী কি বললেন? যে এটা আনারুল শেখ যদি পুলিশকে আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না। খুব ভালো কথা, মানে কি বললো? যা দোষ সব আনারুলের উপরে চাপিয়ে দিল। তাহলে পিছনে যে অদৃশ্য হাত আছে, সেই হাতগুলোকে আর খুঁজে পেলাম না। যে অনুব্রত মণ্ডল বলেছিল টিভি বাস্ট হয়ে মারা গিয়েছে, সে অনুব্রত মণ্ডল কিন্তু এই কেসে ট্যাগ হলো না, হলো কে? আনারুলের অবধি। আপনার পাড়ায় আউসান টাইপের যারা আছে, যারা চারানার নেতা আছে, পুলিশ থানার পাশে গিয়ে বসে থাকছে, তাদের উদ্দেশ্যে বলছি, জাতীয় পতাকা আপনাদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে, ছিঁড়ে আপনারা পানিতে ফেলেছেন, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করেছেন। এই নেতাগুলো প্রস্তুত থাকুন, আইএসএফ কিন্তু ভুলে যাওয়ার ছেলে নয়। আপনাদেরও ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে। তখন কিন্তু মমতা ব্যানার্জি কি বলবে? ওরা করেছিল তো, ওই আহসান করেছিল, ওই শওকত করেছিল, ওই আরাবুল করেছিল, এত অবধি আটকে দেবে। তাহলে আমরাও কিন্তু এদের সাথেই বুঝবো। আমার সামনে তার মমতা ব্যানার্জি এসে করছে, দেখতে পাচ্ছি না তো? জাতীয় পতাকা তো মমতা ব্যানার্জিকে ছিঁড়তে দেখেনি। এই আহসানদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে, কাইজারদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে, আরাবুল সাহেবদের, শওকত সাহেবদের নেতৃত্বে ছিঁড়া হয়েছে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করেছে এদের নেতৃত্বে। আমরা এদের কাছ থেকে বুঝে নেব। এরা আজকে ভাবছে পুলিশ কেস স্টার্ট কেন করেনি। কেস কিন্তু আমি করে রেখেছি, আমি কিন্তু মেল দিয়ে রেখেছি, মাথায় রাখবেন। যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে, 3 বছর পর্যন্ত জেল হবে যে অপরাধ করেছে, আমি কিন্তু ছাড়বো না। একবার না একাধিকবার এরা করেছে। আমি কিন্তু প্রত্যেকটার কাজের কিন্তু মেল দিয়ে রেখেছি থানাকে, এসপি কে। হয়তো এরা কেস এখনো শুরু করেনি, মেলের কপি কিন্তু আমার কাছে আছে। আজকে কালকে পরশুদিন যে কোনো টাইম আমি যখন কোর্টে চলে যাব, কেস স্টার্ট করতে হবে। আমি ধরে নিচ্ছি এখন করব না, কিন্তু ভাই এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না, ঠিক সময় আসবে, আপনার টাইম আয়েগা। তো টি শার্ট পরে ঘরে না, হ্যাঁ পরে ঘুরে না, সে টাইম সবারই আসবে। তখন কোন বেটা কাকে কি করে আটকায় সেটাও দেখবো। তো ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? বকটুয়ের ঘটনা, আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকাবারে? ভাই বলুন, আছে? পুলিশকে আটকাবার আনারুলের ক্ষমতা আছে? তাহলে আনারুলের পিছনে একটা অদৃশ্য হাত আছিল, ফেসে যাওয়ার পরে অদৃশ্য হাতটা অদৃশ্যই হয়ে গেল, ফেসে গেল আনারুল। আপনাদের এলাকায় যারা চারানার নেতা আছে, ওই আহসান টাইপ কোটা আছে না, ভাবছে পুলিশ দিয়ে রেখেছে, পুলিশ দিয়ে রাখছে, তো কি হচ্ছে? আমরা পুলিশ ছাড়া করুক না, কি আছে? আমরা তো চাই সম্প্রীতির ভাঙড়ুক। আমরা কি কাউকে মারামারির কথা বলি, কোনোদিন হানাহানির কথা বলি না, আর বলবো না। সে নিয়ে রাখুক পুলিশ, দুটো জায়গায় আর 20টা নেক, আমাদের কোনো সমস্যা নাই, সে নিরাপত্তা নিয়ে ঘুরুক। আমরা চাই প্রতিটা মানুষ নিরাপত্তা বেষ্টনীতে থাকুক। কিন্তু যখন ওনারা ফেসে যাবে, অদৃশ্য হাতের কথায় যখন আজকে যারা লড়াই করছে না, জাতীয় পতাকা মাঝপথে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিচ্ছে পরিবেশন, জাতীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দিচ্ছে, তাদের কি জবাব দিতে হবে, এটা মাথায় রাখবেন।
তাই অনুরোধ করব দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা